নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি সতীনাথ ভাদুড়ীর লেখা উপন্যাস জাগরীর পঞ্চম এপিসোড। আশা করি আপনাদের উপন্যাসটি ভালো লাগছে। আপনি আপনার সুচিন্তিত মতামত আমাদের মতামত বক্সে গিয়ে লিখে আসতে পারেন। উপন্যাসটি কেমন লাগছে, পরিবেশনা ইত্যাদি সম্পর্কে আপনি আপনার মতামত কমেন্ট বক্সে গিয়ে দিয়ে আসতে পারেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, ভালো লাগলে লাইক করে নিন, বন্ধুদের শেয়ার করুন। আজকে শুরু করছি সতীনাথ ভাদুড়ীর লেখা ধারাবাহিক উপন্যাস জাগরীর পঞ্চম এপিসোড। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। আমার যদি অনেক টাকা থাকিত, তাহা হইলে আজ উইল করিয়া যাইতাম, অনেক কোটি টাকা। তাহা দিয়া মার্ক্সবাদের প্রচার কার্য চলিত। ভারতের প্রতি গ্রামে গ্রামে রুশের বালক কিশোরদের সংঘের ন্যায় দলের সংগঠন হইতে পারিত। কিন্তু টাকা আসিবে কোথা হইতে? যদি লটারির টিকিট না কিনিয়া লটারিতে টাকা পাইবার সুবিধে থাকিত, তাহা হইলেই একমাত্র টাকা পাইবার আশা ছিল। আর যদি রাষ্ট্র আমাদের হাতে আসিত, তাহা হইলে কাজ করিয়া দেখাইয়া দিতে পারিতাম 10 বৎসরের মধ্যে দেশের কি করা যায়। কংগ্রেস কর্মীরা আবার জেল হইতে বাহির হইলে নিশ্চয়ই আমার নামে কোনো প্রতিষ্ঠান গড়িয়া তুলিবে। বিলু বাবু কা সড়ক, বিলু আশ্রম, না বোধহয় আমার ভালো নামই ব্যবহার করিবে, পূর্ণ আশ্রম। কিন্তু আমার ভালো নাম যে পূর্ণ, তাহা তো কেহ জানেই না। সকলেই জানে বিলুবাবুকে, আর তাহার পর কত কি হইতে পারে। হয়তো পূর্ণিয়ার নাম হইয়া যাইবে পূর্ণনগর, স্টালিনগ্রাদ বা গোর্কি শহরের মতো। বাজারে বালমুকুন্দ সাউর ধর্মশালার মোড়ের উপর থাকিবে আমার মর্মর মূর্তি, বক্তৃতা দিবার ভঙ্গিতে। প্রতি বৎসর ওই দিনে দলে দলে লোক জুটিবে ইহার বেদিতলে, আমার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করিতে। বন্ধ চোখের পাতার ওপর দেখিতেছি একটি সবুজ শিখা, ময়ূরের পাখার চোখের মতো, কিন্তু চঞ্চল কম্পমান। শিখাটি হইল লাল, হলদে, সবুজ, নীল, কালো। শিখাটি আছে কি নাই আধার। জ্যাঠাইমার রান্নাঘরের বারান্দায় জ্যাঠাইমা বটি লইয়া বসিয়া আছেন আম কাটতে। একটি ঝুড়ি ভরা গোলাপ খাস আম, সম্মুখে জামবাটি। আমগুলির বোঁটা কাটিয়া জামবাটির জলে রাখিতেছেন। আমি আর সরস্বতী তাহার সম্মুখে পিঁড়ি পাতিয়া বসিয়াছি। জ্যাঠাইমা বলিলেন, এক থালায় দি, তোরা দুজনে খা। আম কাটিয়া জ্যাঠাইমা থালায় দিলেন। সরস্বতী জ্যাঠাইমাকে বলিল, কাটা আম কি আর এর মুখে রুজবে? ওকে আস্ত আম দেন। জ্যাঠাইমা সরস্বতীকে ঠাট্টা করিয়া বলিলেন, উমা, এরই মধ্যে এত! বলিয়া আমার হাতে দেন একটি গোটা আম, সোনার মতো হলদে রং, মুখের কাছটি সিঁদুরে লাল। আমি আমটির নিচের দিকে একটি ছিদ্র করিয়া লই, টিপিয়া আমটিকে নরম করিয়া লই, তারপর চুষিয়া চুষিয়া খাই। মা রহিয়াছেন শোবার ঘরের বারান্দায়। হবিষ্যি ঘরে আসিবার ইচ্ছা, কিন্তু আসিতে পারিতেছেন না। কিন্তু উঠানে একটি প্রকাণ্ড সাপ, মসৃণ কালো রং, ফনা তুলিয়া স্থির হইয়া রহিয়াছে। মা চিৎকার করিতেছেন, নীলু, শিগগির এটাকে মার, এখনই মেরে ফেল। বাবা বলিলেন, না মেরো না, হাততালি দাও, চলে যাবে। নীলু কি বাবার কথা শোনে? একটা প্রকাণ্ড লাঠি লইয়া আসিয়াছে সাপটিকে মারিবার জন্য। সাপটি পলাইতেছে। অন্ধকার ইদারার মধ্যে ঢুকিয়া গেল, আর সাপ নাই। সাপটি কুয়ার বালতির দড়ি হইয়া গিয়াছে। নীলুর রাগে বালতির ওপর এক লাঠির ঘা মারিল। খন করিয়া শব্দ হইল। কিসের জন্য শব্দে তন্দ্রা ভাঙিয়া গেল। বুটের শব্দ, মাথার কাছে। হ্যাঁ, তবে কি আমাকে লইতে আসিয়াছে? এই দরজা খুলিয়া প্রবেশ করিল বুঝি। সর্বশরীর দিয়া ঘাম ঝরিতেছে।
নিশ্চল ও স্পন্দনহীন হইয়া পড়িয়া আছি। না, দরজা খুলিল না। তবে বোধহয় নতুন ওয়ার্ডার আসিল। স্বস্তির নিঃশ্বাস পড়ে। হ্যাঁ, তাই বটে। কতক্ষণ ঘুমাইয়াছি? ভোরের দল নাকি? এখনো তো পাখির ডাক শোনা যাইতেছে না। ওয়ার্ডারকে জিজ্ঞাসা করিব নাকি কটা বাজিল? না, দরকার কি? যখন সময় হইবে তখন জানিতে পারিব। জিজ্ঞাসা করিলে আমাকে দুর্বল চিত্ত মনে করিবে। একজন সামান্য ওয়ার্ডারের কাছে জীবনের এই শেষ মুহূর্তে ছোট হইতে পারি না। পাগলটিও তো ভোর রাত্রি হইতে চিৎকার আরম্ভ করে। তাহা হইলে এখনো সকাল হইবার দেরি আছে। এই জগতের সহিত আর 2 ঘন্টার সম্বন্ধ। বাহিরে যখন সুযোগ ছিল তখন জীবনকে উপভোগ করি নাই। দীর্ঘ 33 বৎসর কি করিয়া কাটাইলাম ঠিক মনে পড়ে না। নিরর্থক জীবনের অন্তহীন বিস্মৃতির স্তরে স্তরে জমিয়া আছে। একাত্রী স্মৃতির কঙ্কাল। ইহার পরিচয় আমি ছাড়া আর কেহ জানে না। ইচ্ছা করে বাঁচিতে, ইচ্ছা করে বাকি 2 ঘন্টার স্বপ্ন বিলাসের মধ্য দিয়া জগৎকে নিংড়াইয়া যাহা কিছু ভোগের জিনিস আছে একত্র করিয়া লইতে। যদি শেষ মুহূর্তে আমার ফাঁসি রদ করিবার হুকুম আসে, এমনও তো হয়। কত লোকের এরূপ ঘটিয়াছে। জল্লাদ খড়গ উঠাইয়াছে, অশ্বারোহী দূর হইতে নক্ষত্র বেগে আসিতেছে। ঘাতক, বধ করিও না, বধ করিও না। কত কাহিনী পড়িয়াছি। পিথিয়াস ও ড্যামন। 1934-এর ভয়ঙ্কর ভূমিকম্পের মতো ভূমিকম্প এখন যদি হয়, জেলের দেওয়াল যদি ভাঙ্গিয়া পড়িয়া যায়, তাহা হইলেও আমার বাঁচিবার উপায় নাই। যে ফাঁসি দিবে তাহার যদি হঠাৎ অসুখ করে, তাহা হইলে অন্য লোক পাইতে দেরি হইবে না। যদি হাইকোর্ট হইতে অথবা প্রভিন্সিয়াল অ্যাডভাইজারের নিকট হইতে চিঠি আসিয়া থাকে আমার ফাঁসি বন্ধ করিয়া দিতে, আর দৈবাৎ ভ্রমক্রমে তাহা যদি খোলা না হইয়া থাকে, আশ্চর্য কি! এরূপ তো কয়েক বৎসর পূর্বে পাঞ্জাবে হইয়াছিল। বড় সাহেবের পকেটেই চিঠি থাকিয়া গিয়াছিল। লোকটির ফাঁসি হইবার পর সকলের খেয়াল হয়। বাঁচিবার আকাঙ্ক্ষা আমার কোথায় লইয়া যাইতেছে। কোনো অনির্দিষ্ট শক্তির আমোঘ নির্দেশ তো আমি কখনো বিশ্বাস করি নাই। সত্যই কি ইহা মৃত্যু ভয়? ভয় নিশ্চয়ই। এই তো কিছুক্ষণ আগে ওয়ার্ডারের পদশব্দে মনের ভাব যাহা হইয়াছিল তাহা ভয় ছাড়া আর কি। উৎকণ্ঠার চরম অনুভূতিতেই আসে নিরাশা। সেই নিরাশার প্রতিক্রিয়া চলিতেছে আমার মনের উপর। মোটা সনের দড়ি। ছোটবেলায় আমরা এই দড়িকে লক লাইন বলিতাম। তাহা একটি ফাঁস। ফাঁসের গোড়ায় একটি পিতলের গোলক, নব। দড়িটিতে আগাগোড়া বেশ করিয়া চর্বি মাখানো। নিচে অন্ধকার গর্ত, দেখিতে ঠিক কুয়ার মতো। গর্তটি কত নিচু বোধহয় বেশি নয়। কাঠের তক্তাটি টানিয়া লইলে যখন সমস্ত শরীরটি ঝুলিয়া পড়িবে, তখন যাহাতে পা দুখানি মাটিতে না ঠেকিয়া যায়, সেই জন্যই গর্তটির দরকার। কাজেই কুয়াটি নিশ্চয়ই অগভীর। বেশি খুঁড়িলে তো জল উঠিবে, 4-5 হাতের বেশি হইবে না। কিন্তু গর্তটি যত গভীর হইবে আর দড়ি যত বড় হইবে, ততই শরীরটি নিচে পড়িবার সময় ঝাঁকানি বেশি খাইবে। আর এই ঝাঁকানি আসল জিনিস। না হইলে ঘাড়ের কাছের হাড়টি ভাঙিবে কি করিয়া? ফাঁসি মানে তো কেবল দম বন্ধ করিয়া মারা নয়। তা হইলে তো গলা টিপিয়া মারিয়া ফেলিলেই হইত। এত যন্ত্রপাতি সাজ সরঞ্জামের কি দরকার ছিল? কত পরিশ্রমে মৃত্যুদণ্ড দিবার জন্যই ফাঁসির সৃষ্টি। পিতলের গোলকটি ঘাড়ের হাড়ের ওপর সজোরে আঘাত করিল। কুট করিয়া একটু শব্দ হইল। তারপর সব শান্ত। না, একেবারে শান্ত হইবে কি করিয়া? মানুষের বাঁচিবার এত আকাঙ্ক্ষা, সেই জীবন বিলাসী ইচ্ছা শক্তির তাড়নায় অসহায় শিথিল দেহটি কি একটুও সাড়া দিবে না? আর ইচ্ছা শক্তি যদি নাই থাকে, তাহা হইলে তো রিফ্লেক্স অ্যাকশনজনিত আক্ষেপ আছে। বলিদানের পর পাঁঠার ধরটি ধরফর করিতে দেখিয়াছি। তারপর ফাঁসির আসামির দেহটি শূন্যে ঝুলিতেছে, অন্ধকারে এদিক ওদিক দুলিতেছে। দড়িটিকে ঢিলা করিয়া দেওয়া হইল। মৃতদেহটির পা গর্তের মধ্যে মাটিতে ঠেকিয়াছে। ডাক্তার
পায়ের শিরা কাটিবে নাকি? গল্প শুনিতাম কে যেন বাঁচিয়া উঠিয়াছিল, সেই জন্যই এত সাবধানতা। সব বাজে কথা। ডাক্তারের ওসব কোনো কাজই নাই। কেবল সরকারি নিয়ম রক্ষার জন্য ডাক্তারের উপস্থিতি ফাঁসির সময় দরকার। কেবল তাহাকে বলিতে হইবে যে হ্যাঁ, আসামি সত্য সত্যই মরিয়াছে। আইনের ভাষায় যতক্ষণ না মরে ততক্ষণ পর্যন্ত ফাঁসি দিয়া ঝুলাইবার সাজা কিনা। সেই জন্য তারপর দিল্লির শায়ের বাউলির ছোট সংস্করণের ন্যায় গর্তটির ভিতর ধাপে ধাপে যে সিঁড়ি গিয়াছে তাহা দিয়া নিচে নামিবে সেই লোকটি। সে নেহাত কেউ কেটা নয়। এক মুহূর্তের শারীরিক পরিশ্রমে কয়জন লোক 5 টাকা রোজগার করিতে পারে? তাহার ওপর রেমিশন তো আছেই, দস্তুর মতো পিস ওয়ার্ক, ঠিকা, মজুরি। শবদেহটি না, আর শবদেহ নয়, লাশটি উপরে আনিয়া ফেলা হইল। বিভৎস মুখ, চোখ দুইটি ঠিকরাইয়া বাহির হইয়া আসিতেছে। কম্বল দিয়া ঢাকিয়া দেওয়া হইল। কি ভীষণ যন্ত্রণা হইবে তক্তা সরাইয়া লওয়ার মুহূর্তে! অসম্ভব তীব্র যন্ত্রণা। চোখে জল আসিতেছে। ছি, কতটুকু সময়ের জন্য যন্ত্রণা! হয়তো ওই সময় উহা অনুভব করিবার শক্তি থাকিবে না। হয়তো অন্য সকল চিন্তায় মন এত অভিভূত থাকিবে যে যন্ত্রণার কথা মনেও থাকিবে না। সাংঘাতিকভাবে আহত লোক যুদ্ধক্ষেত্রে নেশাগ্রস্তের মতো নিজের কাজ চড়িয়া চলে। তাহার কি নিজের যন্ত্রণার কথা ভাবিবার সময় থাকে? আর যদি যন্ত্রণা অসম্ভব তীব্র হয়, তাহা হইলেই বা কি আসে যায়? জীবনেরই যদি আশা না থাকে, তা হইলে এক মুহূর্তের যন্ত্রণার কথা ভাবা নিরর্থক। মরিবার পূর্ব মুহূর্তে শুনিয়াছি সারা জীবন চলচ্চিত্রের ছবির মতো চোখের সম্মুখে ভাসিয়া ওঠে। আমার বিশ্বাস হয় না। যে দেশে মৃত্যুদণ্ড নাই, সে দেশে যদি আমার সাজা হইত, তাহা হইলে আজীবন কারাবাসের দণ্ড হয়তো আমাকে বৈচিত্র্যের ধরণী হইতে বিচ্ছিন্ন করিয়া রাখিত। কিন্তু জেলের মতোই তো একখণ্ড জগৎ আছে। জেলের মধ্যেও তো শীত, গ্রীষ্ম, বর্ষার পরিবর্তন অনুভব করিতে পারা যায়। আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, তারা, সেখানেও মাধুর্য বেলাইতে কার্পণ্য করে না। কালবৈশাখীর মাতলামি, প্রথম বৃষ্টির পর ভিজে মাটির গন্ধ, নিশীথ রাতের বাড়িধারার মাদকতা ভরা রিমিঝিমি, কত স্মৃতি ভরা শরতের সোনালি তবক মোড়া রৌদ্র, রহস্য ভরা শীতের কুয়াশা। জেলের প্রাচীরের ভিতরেও ইহাদের নিরঙ্কুশ গতি। তাহার উপর মানুষের মুখ দেখা, হোক তাহারা চোর ডাকাত, তবু মানুষ তো। তাহাদের মধ্যে বাঁচিয়া থাকা কি একটি দড়িতে ঝুলিয়া মরা অপেক্ষা অনেক ভালো না? আমেরিকায় যেমন ইলেকট্রিক চেয়ারে বসিলাম, আর এক মুহূর্তের মধ্যে সব শেষ হইয়া গেল, যন্ত্রণার লেশ মাত্রও নাই। কিন্তু মৃত্যুর পূর্বের মানসিক যন্ত্রণা তো এখানেও যেরূপ সেখানেও সেই রূপ। কেবল তাহাদের মারণ যন্ত্রটি একটু মার্জিত, এই যা তফাৎ। কিন্তু যে দেশে বন্দুকের গুলি দিয়া মারা হয়, তলোয়ার দিয়ে কাটা হয়, গিলোটিন করা হয়, তাহার অপেক্ষা তো আমাদের ব্যবস্থা ভালো। খাড়া দিয়া গলা কাটিবার কথা ভাবিত মন শিহরিয়া ওঠে। আচ্ছা, যদি ফাঁসির আসামিকে মরফিয়া ইঞ্জেকশন দিয়া বা ক্লোরোফর্ম করিয়া তাহার পর মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহাতে গভর্নমেন্টের ক্ষতি কি? তাহাতে যে শারীরিক যন্ত্রণা ও মানসিক দুশ্চিন্তা হইতে লোকটি বাঁচিয়া যাইবে। লোকটিকে সমাজ হইতে সরাইয়া ফেলাই যদি রাষ্ট্রের লক্ষ্য হইত, তাহা হইলে অজ্ঞান করাইবার পর ফাঁসির ব্যবস্থাই হইত। সবচাইতে ভালো পটাশিয়াম সায়ানাইড। ক্ষণিকের ভিতর সব শেষ। নীলু কলেজ ল্যাবরেটরি হইতে খানিকটা লইয়া আসিয়াছিল। ওই জিনিস লইয়া কত রকম আলোচনা, জল্পনা, কল্পনা। রাবারের ছোট ক্যাপসুলের মধ্যে ভরিয়া মুখে রাখা সবচাইতে ভালো। তাহাই ঠিক হইল। গ্রেপ্তার হইলেও ভয় নাই। যখন ইচ্ছা মুখের মধ্যে ক্যাপসুলটিতে দাঁত দিয়া একটা ছিদ্র করিয়া দাও। তখন যাহা ভাবিয়াছিলাম, যাহা ঠিক করিয়াছিলাম, তাহা যদি রাখিতাম, তাহা হইলে আজ মানসিক দুশ্চিন্তার কোনো কারণ ছিল না। কিন্তু তখন তো ভাবি নাই যে সত্য সত্যই আমার এ জিনিসের দরকার হইবে। যদি থাকিত, তাহা হইলে সেই ভোর রাত্রে বুটের শব্দ শুনিতাম, তখনই ক্যাপসুলটি চিবাইয়া ফেলিতাম। দরজা খুলিয়া উহার আশ্চর্য হইয়া যাইত। ঘাতক কয়েদিটি হতাশ হইত। সুপারিনটেন্ডেন্ট ভাবিতেন
এ আবার কি ঝঞ্ঝাট আসিয়া জুটিল। এখন আবার হাজার রকম ডিপার্টমেন্টাল লেখাপড়ার মধ্যে পড়িতে হইল। সকলে ভাবিবে যে ভয় হার্ট ফেল করিয়া মরিয়া গিয়াছে। না, পোস্টমর্টম নিশ্চয় হইবে। তা হইলে পটাশিয়াম সায়ানাইডের কথা বাহির হইয়া পড়িবে। কিন্তু পটাশিয়াম সায়ানাইড খাওয়াও তো অত সহজ নয়। সেবার তো পারি নাই। সেবার যখন ডিসপেপসিয়ায় ভুগিতেছিলাম, বিকেলে প্রত্যহ ফুটবল ম্যাচ দেখিতে যাইতাম। একদিন দেখিলাম জিতেন্দা এসডিও সাহেবকে ডাকিতেছে। কামাপ ইসমাইল। দুইজনে মটরের ভিতর দাঁড়াইয়া খেলা দেখিতে লাগিল। একজন আর একজনের কাঁধে হাত রাখিয়া দাঁড়াইয়াছে। হঠাৎ মনটা কেমন যেন হতাশায় ভরিয়া গেল। নিজের দুর্বলতা, নিজের নগণ্যতা, নিজের সব প্রতিভাতার অভাবের কথা মনের মধ্যে কেবল ঘুরিয়া ফিরিয়া খোঁচা দিতে লাগিল। মনে হইতে লাগিল, জিতেন্দার সব প্রতিভাতা কেন আমার হইল না? জিতেন্দার উপর ঈর্ষা হয় নাই। এসডিও সাহেবের সহিত বন্ধুত্বের জন্য আমি লালায়িত ছিলাম না। তথাপি কেন যেন মন অবসাদে ভরিয়া গেল। ক্ষণেকের মধ্যে জীবনে বিত রাগ আসিয়া গেল। কেবলই মনে হইতে লাগিল, বাঁচিয়া থাকিয়া কি হইবে? যে হীন অবস্থায় আমাকে বাঁচিয়া থাকিতে হইবে, তাহা অপেক্ষা মরণ অনেক ভালো। সব ঠিক। সেদিন রাত্রেই পটাশিয়াম সায়ানাইড খাইব। এইরূপই জাগিয়া কত রাত পর্যন্ত জেলা কংগ্রেস অফিস ঘরের বড় ঘড়িটির ঘণ্টা বাজা শুনিয়াছি। পরে ঠিক চরম মুহূর্তে মনে হইয়াছিল যে আজ থাক। লেডিজ আফটারনুন টি বিস্কুট খুব খাইতে ইচ্ছা করিতেছে। কাল এই ইচ্ছা পূর্ণ করিয়া তাহার পর আত্মহত্যার কথা ভাবা যাইবে। পরের দিনের মনের অবস্থা অন্যরূপ হইয়া গিয়াছিল। ইহার পর যখনই ভাবিয়াছি, সমস্ত ঘটনাটি হাসির গল্পের মতো মনে হইয়াছে। কিন্তু আজ সায়ানাইড থাকিলে নিশ্চয়ই খাইতাম। ইয়া তো স্বেচ্ছায় আত্মহত্যা নয়, আর এক আসন্ন বিপদ হইতে রক্ষা পাইবার উপায় মাত্র। সায়ানাইডের শিশিটা লেবু গাছের তলায় পুঁতিয়া ফেলিয়াছিলাম। কি মনে হইয়াছিল জানি না। শিশিটি মাটিতে পুঁতিবার পূর্বে বাদামি রঙের একটি পুরনো মোজার মধ্যে ভরিয়া তাহার পর পুঁতিয়াছিলাম। এখনও নিশ্চয়ই সেইখানেই পোতা আছে। লেবু গাছটির কয়েকটি করিয়া নিচের ডাল সর্বদাই মাটি চাপা দেওয়া থাকে, কলম তৈরি করিবার জন্য। জেলার যত কংগ্রেস কর্মী কার্যোপলক্ষে জেলা অফিসে আসে, তাহাদের মধ্যে অনেকেই লইয়া যায় ওই গাছের কলম। নীলুর প্রত্যহ খাওয়ার সময় লেবু চাই। ডালের মধ্যে 2-4 ফোঁটা লেবুর রস না দিলে তার ভালো লাগে না। আশ্রমে মাছ রান্না হয় না, সেজন্য বড় মাছ আসিলেই জ্যাঠাইমাদের বাড়িতে আমাদের খাওয়ার ডাক আসে। ও বাড়িতে যাওয়ার সময়ও নীলুর একটি লেবু পকেটে করিয়া যাওয়া চাই। কি জানি ও বাড়িতে লেবু আছে কি নাই। ও বাড়ির ছোট ছেলেটি পর্যন্ত একথা জানে। কেউ নীলু কাকার পকেট দেখিতেছে, কেউ দৌড়াইয়া দিদিমাকে খবর দিতে গেল যে নীলু মামার পকেটে লেবু আছে। জ্যাঠাইমা রান্নাঘর হইতে বাহিরে আসিয়া খাড়াইলেন। কিরে মাছপাত্রী, তোরা এসেছিস? অনেক দিন আগের ঘটনা। জ্যাঠাইমার বাড়ির বারান্দায় সারি সারি পিঁড়ি পাতা হইয়াছে। সম্মুখে ভাতের থালা। আমি, নীলু, জিতেন্দা, ঘ্যান্টা সকলেই খাইতে বসিব। আরে মাছপাত্রী যে বলিয়া নীলু দৌড়াইতে গিয়া পিঁড়িতে যেমন বসিতে যাইবে, পিঁড়ি পিছলাইয়া পড়িয়া গেল। ভাতের থালা ছিটকাইয়া দূরে চলিয়া গিয়াছে। একেবারে তছনছ কাণ্ড। সেই হইতে জ্যাঠাইমা নীলুকে মাছপাত্রী বলেন। কথাগুলির মধ্যে উপহাসের ইঙ্গিত যাহা ছিল তাহা আর এখন নাই, কিন্তু কথার কাঠামোটি রহিয়া গিয়াছে। তারপর জ্যাঠাইমা বলিলেন, দেখি বারিন্দিরের বেটা, পকেটে করে লেবু এনেছিস তো? দে, কেটে রাখি। সেই নীলু, সেই এক রত্তি হাফ প্যান্ট পরা ক্যাপ্টেন নীলু, সেই মাছপাত্রীর নীলু, সেই দাদা বলিতে অজ্ঞান নীলু, সে কিনা আমার সঙ্গে এই ব্যবহার করিল। তাহার নিকট হইতে এই ব্যবহার আমি তো কোনোদিন আশা করি নাই। এত ঘৃণ্য পরিবর্তন হইয়াছে তাহার মনের। ছে, একই আমি একই ভাবিতেছি। পায়ের যে ক্ষতটার উপর আঘাত লাগিবে বলিয়া হাত দিই না, হাটে ঘাটে পথে ভিড়ের মধ্যে যে ক্ষতটিকে অতি সন্তর্পণে আঘাত হইতে বাঁচাইয়া আসিয়াছি, বাড়িতে আসিয়া টেবিলে পা তুলিয়া আরাম করিয়া বসিবার সময় কি উহার উপর আঘাত লাগিল? মনের গভীর ক্ষতটিকে আর বুঝি বিস্মৃতির মলমে
ও যুক্তির প্রলেপে ঢাকিয়া রাখা যায় না। আমি যদি নীলুকে ঠিক না বুঝি, তা হইলে বাইরের লোকে বুঝিবে কেমন করিয়া? সেখানে অনেক স্থানে শিয়াল গ্রামে উপদ্রব করিল। তাহাকে ধরিয়া গ্রামের মধ্যে চৌমাথার উপর ফাঁসি দিবার ব্যবস্থা ছিল। লোকে কেবল নিজের ক্ষতির দিক দিয়াই জিনিসটিকে ভাবিতে, আর সেই দৃষ্টিকোণ দিয়াই অনিষ্টকারীর ওপর প্রতিশোধ লইত। কিন্তু আমাকে নীলুর দৃষ্টি দিয়াই সমস্ত ঘটনাবলী দেখিতে হইবে। সেদিন যখন নীলু দেখা করিতে আসিয়াছিল, এই কম্বলের ওপরেই বসিয়াছিল। আমার মুখের দিকে প্রাণ খোলা স্বাধীনভাবে তাকাইতে পারিতেছিল না। তাহার চোখে মুখে ছিল অপরাধীর সংকুচিত ভাব। কেন? কোথাও গলদ নিশ্চয়ই আছে, না হইলে তাহার কুণ্ঠার কারণ কি? বিবেকের দংশন, না কেবল অনুতাপ? নীলু আমাকে কিছু বলিতে চাহিয়াছিল। কি বলিতে চাহিতেছিল তাহাও জানি, কিন্তু আমি সে কথা উঠাইবার সুবিধা দিই নাই। দিলে হয়তো আমারও সংযমের বাঁধ ভাঙিয়া যাইত। নীলু আসিয়াছে তাহার দাদার সহিত সাক্ষাৎ করিতে, তাহার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক পার্টির স্থানীয় নেতা বিলুবাবুর সহিত নয়। কি ভাগ্য যে সেদিন তাহার সম্মুখে আমার মানসিক দ্বন্দ্বের আভাস ফুটিয়া ওঠে নাই। আমার আবার একটুতেই চোখে জল আসিয়া পড়ে। তাহাই ছিল আমার ভয়। কিন্তু যা হোক, কোনো রকমে ভালোয় ভালোয় ইন্টারভিট কাটিয়া গিয়াছিল। সে চলিয়া যাইবার পূর্বে আমি ভাঙিয়া পড়ি নাই, আর তাহার দিক হইতে আবেগের আতিশয্য দেখিয়াছিলাম। চলিয়া যাইবার সময় দুই হাত দিয়া আমার ডান হাতটি চাপিয়া ধরিয়াছিল মুহূর্তের জন্য। মৃদু কম্পমান হাতের সেই হিমশীতল স্পর্শ এখনো অনুভব করিতেছিল। বলিয়াছিলাম মার সহিত দেখা করিতে। করিল কিনা কে জানে। মাকে লইয়াই ভয়। মার এক ছেলে তো তবু থাকিল। চোখ বুজিয়া মার মুখটি মনে করিবার চেষ্টা করি। মা ভাতের সহিত জলপাইয়ের আচার খাইতেছেন। সম্মুখের চুল সাদাতে কালোতে মিশানো, কালোই বেশি। সিথির চুল কতগুলি উঠিয়া সিথিটি চওড়া হইয়া গিয়াছে, তাহার উপর চওড়া করিয়া সিঁদুর। তাহার পিছনে দেখা যাইতেছে খদ্দরের শাড়ির লাল পাড়। কান গলা সম্পূর্ণ নিরাভরণ। অর্ধ নিমিলিত চোখের কোণে কতগুলি বলি রেখা, একটি করিয়া মোটা, বাকিগুলির চুলের মতো সরু। নাকের নিচের দিক হইতে দুইটি চর্মরেখা ঠোঁটের দুই কোণ পর্যন্ত পৌঁছিয়াছে। ধবধবে রঙের ওপর রেখা দুইটি বেশ গভীর দেখাইতেছে। মা ঠোঁট দুইটি ছুঁচালো করিলেন, জিভটি চুষিতেছেন। গলনলির মৃদু কম্পন উপর হইতেই বোঝা যাইতেছে। জিভটি টাকড়ায় ঠেকাইয়া টক করিয়া একটি শব্দ করিলেন। ঠোঁট দুইটি খুলিলে দেখা গেল নিচের দন্তপংক্তির মধ্যে একটি দাঁত নাই। তার মধ্যে দিয়া লালাসিক্ত জিভা দেখা যাইতেছে। তোরা ওঠ না, তোরা ওঠ। আমরা কিন্তু বসিয়া থাকি। জ্যাঠাইমারও কয়েকটি নিচের পাটির দাঁত নাই। থাকিবে কোথা হইতে? 24 ঘন্টা দাঁতের নিচে ঠোঁটের মধ্যে একরাশ চুনের সহিত ডলা জর্দা গোজা থাকে। লোকে পানের সহিত জর্দা খায়, কিন্তু শুধু জর্দা এতখানি করিয়া নিয়মিত খাইতে আর কাহাকেও দেখি নাই। জ্যাঠাইমা এখন কি করিতেছেন? আজ রাতে কি জ্যাঠাইমার ঘুম হইবে? কি শীত, কি গ্রীষ্ম! চিরকাল রাত 3টার সময় উঠিয়া বিছানার উপর বসিয়াই মালা জপ করেন। ঘুম হইতে উঠিয়াই লণ্ঠনের শিখাটি বাড়াইয়া পাশের জানলার ওপর রাখিলেন। আলো গিয়া পড়ে দেওয়ালে টাঙানো একটি রাধাকৃষ্ণের ছবির ওপর। তারপর চশমাটি চোখে লাগাইয়া ওই দিকে তাকাইয়া স্থির হইয়া বসেন। ওইরূপ নাকি গুরুদেবের নির্দেশ। গোল মুখটি, মা একদিন বলিয়াছিলেন, ডিবের বাটির মতো। মুখে গুটি কয়েক বসন্তের দাগ, কপালে একটি নীল উল্কির ফোঁটা, গলায় কণ্ঠি। জপ করিতে করিতে মধ্যে মধ্যে জানলা দিয়া জর্দার থুতু ফেলিতেছেন, আর সেই অবকাশে আকাশের দিকে তাকিয়া লইতেছেন সকাল হইতে আর কত দেরি। এইবার বাইরের ইদারায় বালতি ফেলিবার শব্দ হইতেছে। পাড়ার মুদি রামদেও সাও প্রত্যহ ভোর না হইতে ইদারায় জল লইতে আসে। ইহাই জ্যাঠাইমার ঘড়ি। বেলি, ওরে বেলি, আজ কি উঠবি না? নদী ধর্মর করিয়া বিছানা ছাড়িয়া ওঠে। নীলুকে ছোটবেলায়
সকালে ঠেলিয়া তুলিয়া দিতে গেলে প্রথমে বলিত, ভালো হবে না তা বলছি দাদা, বলিয়া আবার পাশ ফিরিয়া সইত। আবার ঠেলা দিতে গেলে বলিত, ফের। তারপর বলিত, আবার। আর একবার ঠেলিলে বলিবে, তবুও। এবার গলার জোর একটু বেশি। তারপর আপন মনে বকিতে বকিতে উঠিয়া বসিত। মা বলিতেন, এই ভোরে উঠেই সাপের মন্ত্র ঝাড়া আরম্ভ হলো। নীলুর মুখটি মনে করিবার চেষ্টা করিতেছি, কিছুতেই মনে আসিতেছে না। যখন তখন নীলুর মুখটির চোখের সম্মুখে ভাসিয়া ওঠে, কিন্তু এখন মনে করিতে চাহিতেছি শেষ মুহূর্তের একটু তৃপ্তির জন্য, কিন্তু এখন কি আর আসিবে? মনে করিতে চাহিতেছি নীলুর মুখ, আর মানসপটে ফুটিয়া উঠিতেছে গনৌরী মাহাতোর মুখ, নেড়া মাথা, খেঁদা নাক, বুলডগের মতো মুখ, এক কানের উপরিভাগে ছিদ্র করিয়া একটি সোনার আংটা পরানো, গা শিরশির করিতেছে। ভোর রাত্রের হাওয়া বেশ ঠান্ডা। এখন এই 2 ঘন্টা মাত্র সেলটি ঠান্ডা লাগিবে। পাগলটি চিৎকার আরম্ভ করিয়াছে। 3 নম্বর আবার কখন ভজন আরম্ভ করিল, পূর্বে খেয়াল করি নাই। অশ্বত্থ গাছের কাকগুলি একবার কা কা করিয়া ডাকিয়া চুপ করিয়া গেল। বোধহয় বুঝিতে পারিল যে সকাল এখনো হয় নাই। সময় গণনায় একটু ভুল হওয়ায় কিছুক্ষণ আগেই ডাকিয়া ফেলিয়াছে। কতটুকুই বা আমার মেয়াদ! এখন এক মুহূর্তের মূল্য আমার কাছে কত! সিনেমার ছবি হইলে হয়তো দেখাইতো একটি বালুর ঘড়ি ডমরুর মতো, উপরের বাটির বালু প্রায় শেষ হইয়া আসিয়াছে, কিন্তু টিপ টিপ করিয়া অনবরত বালুকণা নিচে পড়িতেছে, এক পলকেরও বিরাম নাই। কিংবা হয়তো দেখাইতো প্রদীপের তেল শেষ হইয়া আসিল, হয়তোবা ঘড়ির কাটা চলিতেছে। আমার ঘড়িও তাহার নিজের ধরনে সেই বাঁধা নিয়মে চলিতেছে। ঠান্ডা হাওয়া, পাগলের চিৎকার, 3 নম্বরের ভজনম, বাকি কেবল আকাশ একটু পরিষ্কার হওয়া। শুকতারাটি চিনিতে পারিতেছি। আর সর্বাপেক্ষা রূঢ় বাস্তব, আমার ওয়ার্ডার সাহেব সেলের আঙিনায় চৌবাচ্চার উপর বসিয়া ঝিমাইতেছে। এখন বিলু আছে, আর কিছুক্ষণ পরে থাকিবে না। রক্ত মাংসে গড়া, সুখ দুঃখ ভরা বিলু বলিয়া কিছু নাই। আমি সরকারি স্ট্যাটিস্টিক্সের একটি সংখ্যা মাত্র। অজস্র সংখ্যার মধ্যে একটি হ্রাস বৃদ্ধিতে কি আসে যায়? বৈজ্ঞানিক প্যারালাক্স বা ইনস্ট্রুমেন্টাল এরার, এর দৃষ্টিবিভ্রম বা যন্ত্রজনিত ভুলের জন্য শতকরা কিছু সংখ্যা তো ছাড়িয়াই দেন। ব্যবসায় ঝর্তি পড়তি বলিয়াও তো একটি জিনিস আছে। আমি হয়তো ইহাদের মধ্যে পড়িব। হয়তোবা ভারত সরকারের হিসেবের সময় আমি পূর্ণিয়া জেলের 1109 নম্বর ফাঁসির আসামি, ফাঁসির শতকরা হার একটি দশমিক ভগ্নাংশের পরিমাণ বাড়াইয়া দিব। সরকারি রিপোর্টের এতটুকু ছাপার কালির খরচ, ইহাই আমার জীবনের মূল্য। জাতীয় ইতিহাসে বিলুবাবুর দান। গরুর গাড়ির চাকার যেরূপ ক্যাঁচর ক্যাঁচর শব্দ হয়, সেইরূপ একটি শব্দ হইল, বোধহয় ওয়ার্ডের দরজা খোলার শব্দ। তবে কি ঠিকই তাই? যাহা ভাবিয়াছি তাই। সিমেন্টের বাঁধানো সেলের আঙ্গিনার উপর একসঙ্গে অসংখ্য জুতার শব্দ হইতেছে। কত লোক আসিতেছে। শুনিয়াছিলাম একদল সৈনিকের পদধ্বনির প্রতিশব্দে একটি পুল ভাঙ্গিয়া পড়িতে পারে। সত্যই তো, কত জোরে শব্দ হয়। ওই পদশব্দের সঙ্গে সঙ্গে বুকের ভেতর ঢিপ ঢিপ করিতেছে। বুকের স্পন্দনের শব্দ স্পষ্ট শুনিতে পাইতেছি। রাসমোহন ঢাকি কোনো নবমী পূজার রাত্রেও বোধহয় এরূপ শব্দের স্পন্দন তরঙ্গায়িত করিতে পারে নাই। সমস্ত শরীর কাঁপিতেছে, ঝরে ঝরে নিঃশ্বাস পড়িতেছে। চোখের সম্মুখে যেন কিসের একটা পর্দা পড়িয়া গিয়াছে। মাথার মধ্যে কেমন যেন ঠান্ডা আর খালি লাগিতেছে। একবার আমার ডান হাতের আঙুলটি সাইকেলের স্পোকের মধ্যে পড়িয়া কাটিয়া গিয়েছিল। রক্ত আর বন্ধ হয় না। সেই সময় রক্ত দেখিয়া মাথার মধ্যে এইরূপ ঝিমঝিম করিয়া উঠিয়াছিল। কপালে ও নাকের নিচে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। কেন জানি না দাঁড়াইতে ইচ্ছে করিল। গড়াত ধরিয়া দাঁড়াইতে চেষ্টা করিলাম। হাত পা অসম্ভব কাঁপিতেছে। দাঁড়াইতে পারিলাম না। পায়ের দিকটা যেন পক্ষাঘাতগ্রস্ত। সেবার টাইফয়েডের পর প্রথম খাট হইতে নামিতে গিয়ে এরূপ
বোধ হইয়াছিল। ওয়ার্ডার দাঁড়াইয়া নিজের পাগড়ি ঠিক করিয়া লইল। পাগলটি চিৎকার করিতেছে। 3 নম্বর ভজন গান বন্ধ করে নাই। জুতার শব্দ নিকটে আসিতেছে। হারো হারো। তলপেটের মধ্যটা যেন খালি হইয়া গিয়াছে। মনে হইতেছে পেটের ভিতরটি বরফের মতো ঠান্ডা। একবার কার্নিভ্যালে নাগরদোলায় দোল খাইবার সময় চাকাটি যখন উপর হইতে নিচে নামিতেছিল, তখন তলপেটে এরূপ অনুভব করিয়াছিলাম। জিপটি শুকাইয়া উখার মতো খড়কড়ে হইয়া গিয়াছে, আর যেন গলার মধ্যে ঢুকিয়া যাইতেছে। সরস্বতী, মা, জ্যাঠাইমা, নীলু। নীলু, তুই কি করলি? একটি লোহার হরাইজন্টাল বারে আমার অসার মৃতদেহটি ঝুলিতেছে, পা দুইটি শূন্যে দুলিতেছে। উত্তর, উত্তর পূর্ব, পূর্ব, পূর্ব দক্ষিণ, দক্ষিণ। একই বুটের শব্দ আমার দিকে আগাইয়া আসিতেছে না? আমার ওয়ার্ডারটি উকি মারিয়া ওয়ার্ডের আঙিনার দিকে দেখিতেছে। হঠাৎ 3 নম্বরের ভজন গান বন্ধ হইয়া গেল। আমার শ্রবণ শক্তিও মানসিক উদ্বেগে হঠাৎ লুপ্ত হইল নাকি? না, গঙ্গার কথা বলিবার চেষ্টা করার মতো একটি শব্দ কানে আসিয়া পৌঁছাইল। অতি করুণ, কাতর, অসহায় আর্তনাদ। কে? কেন? এইবার কেবল অগণিত জুতার শব্দ মাত্র নয়, গৌরী শৃঙ্গের চূড়া ভাঙ্গিয়া পড়িতেছে। কাল বৈশাখের উগ্র মাতন, আবার আর্তনাদ। ঘটাচ্ছন্ন আকাশের বুক চেরা আর্তনাদ। হুঁশিয়ার সে! পায়ের নিচের পৃথিবী ফাটিয়া চৌচির হইয়া গেল। নিচে অতল অন্ধকারের মধ্যে, সামনে বাতি দেখাও। কতগুলি বিকৃতাঙ্গ প্রেতের ছায়া ক্রমে ছোট হইয়া লণ্ঠনের আলোকে মিলাইয়া যায়। লণ্ঠনগুলি এইদিকে আগাইয়া আসিতেছে। সহস্র গ্রহ উপগ্রহ কক্ষচ্যুত হইয়া আমার দিকে ছুটিয়া আসিতেছে। প্রতি লোমকূপে প্রত্যাশিত আতঙ্কের সাড়া, প্রতি স্নায়ুতে টাইফুনের বিক্ষোভ। এই আলোড়ন অক্ষী গোলকের মধ্য দিয়া ফুটিয়া বাহির হইতে চায়। তুমুল বাত্য বিক্ষোভে আর বুঝি দাঁড়াইতে পারা যায় না। দৃঢ় মুষ্টিতে গলা চাপিয়া ধরিয়াছি।